ভোটের মাঠে দেখা যাচ্ছে নতুন রাজনীতির সমীকরণ। ভোট ও জোটের খেলায় কদর বেড়েছে ছোট রাজনৈতিক দলগুলোর। যদিও এখন পর্যন্ত নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা হয়নি, এরই মধ্যে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে তৎপরতা বেড়েছে বিএনপি এবং জামায়াতের। ভোট ও জোটের খেলায় সামনের দিনের রাজনীতির মেরুকরণ কি হবে, এসবই আজকের আলোচনায় আনতে চাই। দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। ফার্নাস জুয়ে আছি পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে। আজ আমরা শিরোনাম নির্ধারণ করেছি ভোটের রাজনীতি, জোটের রাজনীতি। এই আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন এ পর্যায়ে পরিচিত হই। আছেন সোহরাব হাসান, যুগ্ম সম্পাদক প্রথম আলো। সেই সঙ্গে আরও আছেন কাজী রওনাক হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক জাতীয় প্রেস ক্লাব। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। সোহরাব হাসান, যেমনটি বলছিলাম যে ভোটের মাঠে দেখা যাচ্ছে নতুন রাজনীতির সমীকরণ, এই সমীকরণকে আপনি যোগ বিয়োগটা কিভাবে মেলাবেন? দেখ, ভোট তো অনেক দূরে, গাছে কাঁঠাল গোপে গোপে তেল না হয়। হ্যাঁ, বিষয়টা হচ্ছে নির্বাচনী রাজনীতিতে সবাই শক্তি বৃদ্ধি করতে চাইবে, তাই নিজের দলের শক্তি যদি যথেষ্ট না হয় অন্য দলের সমর্থন চাইবে, এবং কৌশলগত জোট, আদর্শগত জোট তো করতেই পারে। বিষয়টা হচ্ছে যে আপনি এটা বলেছেন যে নির্বাচনী রূপরেখা বা নির্বাচনের তারিখ তো এখনো ঘোষণা করা হয়নি। এর মধ্যে দল গুছানো, মাঠ গরম করা এবং দল গুছানো, দল সংগঠিত করা, এর অংশ হিসাবেই এটি করেছে। একটা হচ্ছে যে বিএনপি জামাত দীর্ঘদিন কিন্তু রাজনৈতিক মিত্র ছিল পরস্পর, 3 দশক। মাঝখানে আবার নানা রকম ঝড়ঝাপটাও গেছে, কারণ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে যে আন্দোলন হয়েছিল সেখানে বিএনপির বিরুদ্ধেই কিন্তু জামাত ইসলাম, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সঙ্গে জামাতের বর্তমান তৎপরতা দেখে আমরা কি ধরে নেব জনাব সোহরাব হাসান? জামাত কি আলাদা বলয় করার চেষ্টা করছে? না, সে তো স্পষ্ট। তারা বলেছি যে তারা যে রাজনীতি চায় সেটাই হচ্ছে আওয়ামী লীগ বিএনপির এই রাজনীতি থেকে আলাদা। প্রথম হচ্ছে তারা ধর্ম হচ্ছে তার রাজনীতির ভিত্তি, ধর্মভিত্তিক দল বলা হয়। ধর্মভিত্তিক দল এবং ধর্মীয় অনুশাসনের কথাও আছে। আবার যেটি আছে যে আধুনিক রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আইনের শাসন, নির্বাচন, গণতন্ত্র, সংসদ ইত্যাদি এসব তো আছে, সবাই বলে। এখন জামাত ইসলাম কি রাজনীতি করতে চায়? আপনি যখন এই রাজনীতির সমীকরণের কথা বলছেন তখন আমরা দেখলাম যে জামাত ইসলামের যে ছাত্র সংগঠন, সেই সংগঠনের ছাত্র সংবাদ নামে একটি প্রকাশনা, মাসিক প্রকাশনা, সেই প্রকাশনায় একজন লেখক লিখেছেন যে 1971 সালে কিছু মুসলমান ভুল বুঝে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল। এটি হচ্ছে স্বাধীনতার 54 বছর পর, যদিও প্রবল সমালোচনার মুখে সেই প্রবন্ধ প্রত্যাহার করেছে। কিন্তু এর আগেও আমি দেখলাম যে ছাত্র শিবিরের যে নেতা, তারা এটাকে নানা রকম যুক্তি তর্ক দেখাতে চেয়েছিলেন, মত প্রকাশের স্বাধীনতা। এখন ওই পত্রিকায় যদি কেউ লেখে যে আমরা ধর্মভিত্তিক রাজনীতি চাই না, ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক থাকা উচিত নয়, সেটা নিশ্চয়ই মত প্রকাশের স্বাধীনতা হিসাবে গ্রহণ করবে না। এখন জামাতকে আগে নিজের রাজনীতিটিকে ঠিক করতে হবে। বাংলাদেশের যে স্বাধীনতা বা অভ্যুদয়, মুক্তিযুদ্ধ মধ্য দিয়ে যে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে তাকে স্বীকার করতে হবে। এর অর্থ হচ্ছে মুক্তিযুদ্ধের সময় তাদের ভূমিকাও আত্মসমালোচনা করতে হবে। আমরা আওয়ামী লীগের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের জন্য আওয়ামী লীগের বিচার চাই, অবশ্যই যারা অপরাধী তাদের বিচার হওয়া উচিত। একই সঙ্গে 71-এ জামাতের কি ভূমিকা ছিল, এখন 53-54 বছর পর নিশ্চয়ই মানুষের ওই সময় যারা মুক্তিযুদ্ধ করেছে তাদের অনেকেই নেই, সুতরাং অনেকের স্মৃতি থেকে সেটা মুছে যাওয়ার কথা। কিন্তু মুক্তিযুদ্ধ তো আর ম্লান হওয়ার মতো না, মুক্তিযুদ্ধ তো এই রাষ্ট্রের ভিত্তি। সুতরাং তাকে স্বীকার করেই, তাকে ধারণ করেই, শুধু স্বীকার না, তাকে ধারণ করেই কিন্তু রাজনীতি এগোতে হবে।
এখন আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে রাজনৈতিক কৌশল হিসেবে ব্যবহার করেছে, তার ক্ষমতার ভিত্তি হিসেবে ব্যবহার করেছে এবং অন্যকে মুক্তিযুদ্ধ বিরোধী হিসেবে চিহ্নিত করেছে। এটা হচ্ছে আওয়ামী লীগের অপরাধ বা আওয়ামী লীগের অন্যায়। এর অর্থ যে মুক্তিযুদ্ধ অন্যায় হয়ে যায় না, স্বাধীনতার যে স্পর্ধা, স্বাধীনতার যে আকাঙ্ক্ষা বা স্বাধীনতার যে আমাদের গৌরব, সে গৌরব ম্লান হয় না। বিএনপির রাজনীতি বলবো যে বিএনপি 15-16 বছর, অবশ্যই জামাতও আওয়ামী লীগের এই শাসনের আমলে তারাও নির্যাতন নিগ্রহের শিকার হয়েছে, কিন্তু বিএনপি যেহেতু বড় দল, যেহেতু তারাই প্রধান প্রতিপক্ষ, সুতরাং তাদের নেতাকর্মীদের নির্যাতনের মাত্রাটা কিন্তু বেশি। এবং বিএনপি তারপরও বলবো যে 5 আগস্টের পর বিএনপি যে রাজনীতি, সেই রাজনীতি অনেকটাই ধীরস্থির, অনেকটা কৌশলী এবং এক ধরনের সামনের চিন্তা আছে তাদের, যে সবাইকে নিয়ে চলার একটা আকাঙ্ক্ষা আছে। এ কারণে বিএনপি নেতাদের বক্তৃতা বিবৃতি দেখবেন আগের বক্তৃতা বিবৃতি থেকে এটা অনেক আলাদা। এখন আবার জামাত ইসলাম বিএনপি আওয়ামী লীগকে একই ব্র্যাকেটে নিতে চায়, এবং জামাতের আমির তো বলেছেন যে একদল দখলদার, আগে একদল দখলদার ছিল, এখন আরেক দল দখলদার, আমরা 2 দখলদারের বিরুদ্ধে। তো এক্ষেত্রে জামাত তো বিএনপিকে চ্যালেঞ্জই করছে। এখন এই চ্যালেঞ্জ নিশ্চয়ই বিএনপি কিভাবে, সেখানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব কিন্তু বলেছেন যে আসলে সরকার সব বিশ্ববিদ্যালয়কে, শিক্ষা প্রতিষ্ঠানকে জামায়াতিকরণ করে ফেলেছে। এখন এইখানে দুটো, এখানেও আবার হচ্ছে যে ক্ষমতার দ্বন্দ্ব, যে বিএনপি নেতা যেমন বলেছেন যে জামাত দখল করে ফেলছে, আবার জামাতের দাবি, জামাত নেতাদের দাবি যে বিএনপি দখল করে ফেলছে। এখন এই যে পাল্টাপাল্টি অভিযোগ, পাল্টাপাল্টি দখলবাজি, এটি থেকে তো মুক্তি চেয়েছিলাম। 5 আগস্ট পর্যন্ত এক ধরনের দখলবাজি ছিল, পুরো রাষ্ট্র আওয়ামী লীগ দখল করেছিল এবং বিরোধী মতকে কোনোভাবেই স্বীকার করে নেয়নি, সে কারণেই কিন্তু তাদের এই পরিণতি। সুতরাং আজকে যারা দখলবাজি বা এই রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগ নিতে চাচ্ছে, তাদেরও কিন্তু আত্মসমালোচনা করা উচিত, ভবিষ্যতের কথা ভাবা উচিত, যে তারা যদি আইনের শাসনকে যদি তারা প্রভাবিত করতে চায়, গণতন্ত্রকে যদি কুক্ষিগত করতে চায় এবং ভোটকে যদি তারা প্রভাবিত করতে চায়, তাহলে তাদেরও কিন্তু মনে রাখতে হবে যে আওয়ামী লীগের চেয়ে এরা তো বড় দখলদারি কিংবা চাঁদাবাজির যে অভিযোগ আপনি করছিলেন জনাব সোহরাব হাসান, সরকার কেন নির্লিপ্তের ভূমিকায় রয়েছে? এখন এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এর জবাব বোধহয় আরও জটিল। কারণ ছাত্র জনতা, বাংলাদেশের সর্বস্তরে মানুষ এই সরকারকে সমর্থন দিয়ে, তাদের অভিপ্রায় অনুযায়ী এই সরকার এসেছে, কিন্তু সরকার আসার পর যেন তাদের দিশা হারিয়ে ফেলছে, তারা কি করবে এটা ভাবতে পারছে না। যখন বিএনপি চাপ দেয় তখন বিএনপির কথা শোনে, যখন ছাত্রনেতারা চাপ দেয় তখন ছাত্রনেতাদের কথা শোনে, যখন জামাত ইসলাম চাপ দেয় তখন জামাত ইসলামের কথা শোনে, এক ধরনের ব্যবসায়ীরা যখন চাপ দেয় এবং কোনো ব্যাপারে স্থির সিদ্ধান্ত নিতে পারছে না। তাদের যে একটা শক্ত অবস্থান থাকা দরকার সরকার হিসাবে। যেমন দেখলাম যে এই মেয়েদের জয়দেবপুর না কোথায় এই ফুটবল ম্যাচ বন্ধ করে দিয়েছে, দেখলাম সরকার উদ্বেগ প্রকাশ করেছে। তো সরকারের তো উদ্বেগ প্রকাশ করার অবকাশ নাই, সরকার ব্যবস্থা নেবে। প্রথমত হচ্ছে যে এই দুঃসাহস যাতে না দেখাতে পারে, এটা তো প্রথমত ফৌজদারি অপরাধ। দেশের যে আইন, সেই আইনকে চ্যালেঞ্জ করা, সেই আইনকে উপেক্ষা করা এবং আইনকে প্রতিহত করার চেষ্টা, তো এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। উদ্বেগ জানাবে জনগণ, উদ্বেগ জানাবো আমরা সাধারণ মানুষ। সরকারের দায়িত্ব হচ্ছে তাদের জনগণকে আশ্বস্ত করবে যে এই ধরনের ঘটনা ঘটবে না। এবং এটিই কিন্তু প্রথম নয়, আপনি দেখেন যে দিনের পর দিন মাজারে হামলা, পীরের দরগায় হামলা, আপনি ওরস করতে দেওয়া হয় না। আপনি একজন অভিনেত্রী বা একজন শিল্পী একটা দোকান উদ্বোধন করবেন,
সেই দোকান উদ্বোধন করতে বাধা দেওয়া হয় এবং দোকান উদ্বোধন না করে চলে আসে। একের পর এক ঘটনা ঘটছে, কিন্তু সেখানে আমার প্রশ্ন যে এখানেই হচ্ছে সরকার ধর্মের দোহাই দিয়ে যারা আসলে নারীদের অগ্রগতিকে দমন করতে চাইছে সেই পক্ষকে আমরা চিহ্নিত করতে পারছি কিনা, বা আমাদের কতটা উদ্বেগ হওয়ার কথা এই বিষয়টি নিয়ে আমি সেই আলোচনায় ফিরবো পরবর্তী অংশে। ধন্যবাদ জানাচ্ছি এ পর্যায়ে কাজী রওনাক হোসেন। আমি বলছিলাম যে আমরা যখনই দেখি যে ভোট আসে তখনই জোট গড়ার এক ধরনের তৎপরতা দেখি এবং সঙ্গে সঙ্গে ছোট রাজনৈতিক দলগুলোরও কদর বেড়ে যায়। নির্বাচনের পর সেই কদরটা কতটা অক্ষুণ্ণ থাকে? নির্বাচনের পর কদরটা শূন্য হয়ে যায়, একদম শূন্য হয়ে যায়। কারণ হলো যে আমাদের যে ছোট ছোট দল যেগুলো, এই দলগুলো যদি আপনি সামগ্রিকভাবে পুরো দেশ নিয়ে চিন্তা করেন, সেখানে কিন্তু তাদের মানে পপুলারিটি বা তাদের জনসমর্থন পার্সেন্টেজটা খুবই নমিনাল, একেবারেই নেগলিজেবল বলা চলে। তো সুতরাং তারা ওই ইসের সময় খুব আদর যত্ন পায়, ভোট হয়ে গেলে পরে আর কেউ তাদেরকে পাত্তা দেয় না। আর একটা জিনিস যেটা সৌরভ ভাই বললেন, আমি এটার সাথে একটু অ্যাড করতে চাই, তা হচ্ছে যে মানে বিএনপির যে এখন চিন্তাধারা, ওদের কথাবার্তা, সেটার ভিতরে একটা ব্যাপার সুস্পষ্ট যে বিএনপি আওয়ামী লীগে ভুলটা করতে চাচ্ছে না। আওয়ামী লীগ যে ভুলটা করেছিল যে আপনি যত কথাই বলেন, জামাতে ইসলাম যতই লাফাক, কিন্তু এই দেশে দল হচ্ছে দুটো মূল দল, একটা আওয়ামী লীগ, একটা বিএনপি। আওয়ামী লীগের একদম হেলায় ফেলায় যদি আপনি দেখেন, তাদের সমর্থন 40% থেকে 45%, এবং বিএনপিরও সমর্থন কাছাকাছি। তো বিএনপি এই 40 থেকে 45% পপুলেশনকে, জনসংখ্যাকে ইগনোর করে দেশ চালানোর কোনো চিন্তা করে না, কারণ জানে যে তাহলে এই 17 বছরে আওয়ামী লীগের যা ঘটেছে তাদেরও তাই ঘটবে। আর সেখানে আমার প্রশ্ন যে বিএনপির দীর্ঘদিনের মিত্র জামায়াত কি ধরিয়ে নিয়েছে যে ত্রয়োদশ নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে না, এজন্যই কি বিএনপির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে কিংবা আলাদা বলয় গড়ার চেষ্টা করছে? তারা তো সেটা চেষ্টা করবেই। এখন ব্যাপারটা হচ্ছে কি যে যাদের ওই যে মানে খালি কলস বাজে বেশি বলে না, তাদের তো যত কিছু বলুক, আমি যে কথাটা আপনাকে বললাম যে তারা যতই যা বলুক না কেন, এন্ড অফ দ্য ডে তাদের টোটাল সাপোর্ট বা পপুলারিটি ইজ নট মোর দেন 8%। 8% দিয়ে একটা দলকে সাপোর্ট করা যায়, কিন্তু ইন্ডিভিজুয়ালি ইলেকশন করা যায় না। এবং তারা যেভাবে মনে করছে যে সারা দেশ এখন তাদের পিছনে চলে আসবে, আওয়ামী লীগের দুঃশাসন দেখেছে, বিএনপির দুঃশাসন দেখেছে, তাদেরটাও তো লোকে ভুলে যায়নি। কিন্তু বিএনপির পক্ষ থেকে আমরা সুস্পষ্ট যে অভিযোগগুলো পাচ্ছি যে এই সরকার জামায়াত সমর্থিত কিনা, আবার কখনো কখনো শোনা যায় যে ছাত্রদের উপর ভর করে জামায়াত ক্ষমতায় যেতে চাইছে। বাস্তবতা কি? বাস্তবতা তো অবশ্যই, কারণ 5ই আগস্টে যে ঘটনা ঘটেছে, সেখানে ছাত্র নামে যে মিছিল হয়েছে, সাধারণ মানুষের যে মিছিল হয়েছে, তাতে 100% মানে পার্টিসিপেশন ছিল শিবিরের। তো এটা তো আপনি ইগনোর করতে পারবেন না। আর যেটা আরেকটা যেটা বলা হয়েছে, আপনি দেখেন যে যে সমস্ত জায়গাগুলোতে আপনার অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, আমি তো আবারও বলছি যে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে সরকারিভাবে, তাদের খুব কম জায়গাতেই, মানে তাদের 5% বা 10%ও কিন্তু বিএনপি না, কিন্তু যার সাথে একটু জামাতের সখ্যতা, যার সাথে একটু ধর্মীয় রাজনীতির সখ্যতা আছে, সে ধরনের লোক কিন্তু বেছে বেছে সব জায়গায় দেওয়া হয়েছে। যেমন প্রতিটা ইউনিভার্সিটিতে কিন্তু আপনি একই জিনিসের রিফ্লেকশন পাবেন। সুতরাং বিএনপি নিয়ে যারা কথা বলছে, আসলে কিন্তু তা না। বিএনপির চেষ্টা করেছে, এখনও চেষ্টা করে যাচ্ছে, কিন্তু বিএনপির কথা এই সরকার সেভাবে শুনছে না। এখানে বরঞ্চ আপনি যদি বলতে পারেন যে দিস গভর্নমেন্ট ইজ সাপোর্টেড বাই জামাত, অথবা এই গভর্নমেন্ট জামাতের উপরে আস্থাশীল। তো এই জিনিসটা কিন্তু আমি মনে করি যে আমাদের দেশে ইন দ্য লং রান আমাদের দেশের জন্য এটা মোটেই ভালো হবে না। বারবার যে বিএনপির পক্ষ থেকে যে সংখ্যাটা আমরা দেখছি যে কোন একটি পক্ষ নির্বাচন বিলম্ব করার প্রয়াস চালাচ্ছে, আসলেই কি তাই? অবশ্যই চালাচ্ছে, কারণ যত দেরি হবে তত এই যে বিএনপি এখন বিভিন্ন জায়গায় যা করছে, এবং সেগুলোর আরও লোকের উপরে বিরক্তি জন্মাবে। এই বিরক্তি জন্মাতে জন্মাতে যদি তাদের উপরে
অ্যান্টি ভোট চলে যায় সেটা তো হবে। আর পাশাপাশি যারা বিলম্ব করতে যাচ্ছে তারা সুযোগ পাবে ওই সময়টার ভেতরে নিজেদেরকে গুছিয়ে নিয়ে তারপরে সুন্দরভাবে ইলেকশন করার। তবে যেটা বুঝতে হবে যে যত কথাই বলেন, আওয়ামী লীগের 17 বছরের মুক্তিযুদ্ধের চেতনা গুলে খাওয়ানোর যেই প্রচেষ্টা ছিল সেটাও যেমন গ্রহণযোগ্য না, তেমনি মুক্তিযুদ্ধের চেতনাকে উড়িয়ে দেওয়ারও কোনো সুযোগ নাই। মুক্তিযুদ্ধকে আপনি কবরে ফেলে দিবেন, সংবিধানকে কবরে ফেলে দিবেন, এটার সুযোগ নাই। এখানে অনেকেই বাগাড়ম্বরতা করছে, কথাবার্তায় যে সমস্ত শব্দ ব্যবহার করছে যেগুলো ব্যবহার করা উচিত না। আপনাকে বুঝতে হবে, যার পরিবারের বাবা মারা গেছে, ভাই মারা গেছে, স্বামী মারা গেছে, তারা জানে যে মুক্তিযুদ্ধে কিভাবে এসছে। এটা কিন্তু আকাশ থেকে আসে নাই। এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে। আর জোটের কথা যেটা বলছেন, যে কোনো ভোটের সময় আসলে এরকম জোট হবে। এমন নামকাওয়াস্তে আরও দেখবেন যে 10টা 20টা নতুন দল এসে যাবে, তাতে কিছু এসে যায় না। কারণ দল হিসাবে আপনি যত কথাই বলেন ঘুরে ফিরে, ইভেন জাতীয় পার্টিও কিন্তু এখন সেই পজিশনে নেই, যেটা হয়তো বা ধরেন যে এরশাদে আমারে ছিল বা পরবর্তীতে ছিল। এখন তো জাতীয় পার্টি সেই পজিশনে নেই। এবং সেই কারণেই আমি বলছি যে এই সরকার, একটা জিনিস বুঝতে হবে, এই সরকারের প্রায় প্রত্যেক উপদেষ্টাই, ছাত্র এবং 2-1 জন বাদ দিয়ে, অত্যন্ত সৎ এবং তারা তাদের নিজ নিজ কর্মক্ষেত্রে অভিজ্ঞ। কিন্তু এনজিওর দক্ষতা আর দেশ চালানোর দক্ষতা এক না, এটা বুঝতে হবে। এবং যে কারণে তারা বারবার হোঁচট খাচ্ছে। দেখেন 6 মাসে 136টা আন্দোলন হয়েছে বিভিন্ন দাবি দেওয়া, শুধুমাত্র ঢাকা শহরে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে। ভুলটা তো করেছে এই সরকার, তারা তো ওপেন করেছে যে আসো তোমরা, তোমাদের কথাবার্তা বলো, কিন্তু তারা এটা একটাবারও এদেরকে স্মরণ করিয়ে দেয় নাই যে ভাইরে আমরা কিন্তু দাবি দেওয়া মেটানো সরকার না, আমরা এসছি অল্প কিছুদিনের জন্যে, স্বল্প সময়ের জন্যে, এবং মানে ন্যূনতম সংস্কার করে আমরা নির্বাচন দিতে চাই এবং নির্বাচন দিয়ে আমরা সসম্মানে ফিরে যেতে চাই। কিন্তু যেভাবে এগুচ্ছে, যেভাবে সব কিছু ঘটছে, তাতে সসম্মানে তারা ফিরে যেতে পারবেন কি না, এ ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে। কিন্তু রওনক হাসান, আমরা যদি আবারও জোটের প্রসঙ্গে আসি, আমরা দেখি যে জোটের লক্ষ্যই থাকে শুধুমাত্র সমঝোতার আসন ভাগাভাগির মধ্যেই। জোটের সুফল আসলে জনগণ পর্যন্ত কতটুকু পৌঁছাচ্ছে বা রাজনীতি কতটা সুফল ভোগ করতে পারছে, সেটিও নিশ্চয়ই একটি প্রশ্ন। আমি সেই প্রশ্নটি আপনার কাছে রেখে যেতে চাই। বিরতির সময় হয়েছে। দর্শক, দেশ সন্ধ্যার এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব রওনক হোসেন, যে আলোচনায় আমরা ছিলাম, সমঝোতার আসন ভাগাভাগি যদি হয়ে থাকে জোটের একমাত্র উদ্দেশ্য, তাহলে এই জোটের রাজনীতি থেকে জনগণ কি পাবে? এই জোটের রাজনীতি থেকে জনগণ কিছুই পাবে না, হতাশা ছাড়া, স্রেফ হতাশা। তার কারণ হলো, যখন নির্বাচন হয়ে যাবে, মূল দল যখন তাদের ক্ষমতা পেয়ে যাবে, তখন আর এই জোটের শরিকদেরকে পাত্তা দিবে না, অথবা 1-2 সিট হয়তো বা তারা দিতে পারে, নাও দিতে পারে। তখন ওই শরিক যারা, জোটের যারা, তারা যেমন হতাশা হবে, জনগণও দেখবে যে আরে এটা তো কোনো পরিবর্তন হলো না, তো এরা তো সেই জিতে গিয়েই তাদের আসল রূপে হাজির হলো এবং তারা সেই পূর্বের ইতিহাসকে পুনরাবৃত্তি করতে থাকলো। তো এটা যদি হয় তখন এটা খুব কষ্টকর হবে এবং যে কথাটা আমি বললাম যে হতাশার হবে। আমরা মুশকিল হয়েছে কি, এই যে আমরা সংস্কার বলি, অ্যাকচুয়ালি সংস্কার করতে হবে প্রথমে আমার নিজেকে, তারপরে আমার ঘরকে, তারপরে আমার দলকে, এরপরে বাকি সংস্কার। এইটা যদি আমরা না করতে পারি, আমাদের যদি মানসিকতার পরিবর্তন না হয়, তাহলে আমরা যতই চিৎকার করি না কেন কোনো লাভ হবে না। আমরা যদি সত্যিকার অর্থে একটা সুন্দর দেশ দেখতে চাই, ভালো একটা দেশ দেখতে চাই, তাহলে সেই লোকগুলোকে আমাদের বেছে নিতে হবে। আপনি যে কোনো দলকেই সমর্থন করতে পারেন, কিন্তু আপনি সেই দলের লেজুর ছিলেন কিনা, সেই দলের দোসর ছিলেন কিনা, সেটা দেখতে হবে। কিন্তু আপনি একটা দলকে ভোট দিয়েছেন বা একটা দলকে পছন্দ করেন, সেটা কোথাও প্রকাশ পেয়েছে, সেই কারণে আপনাকে আমি
কর্নারে ফেলে দিলাম, ওএসডি বানিয়ে রেখে দিলাম, তাতে তো লস কার হচ্ছে? লস হচ্ছে দেশের। কারণ আপনার যে স্কিলটা, এই স্কিলটা ডেভেলপ করতে কিন্তু অনেক সময় লাগে, অনেক অর্থ খরচ করতে হয় সরকারের। একটা সেক্রেটারি, ডিপ্টি সেক্রেটারি কিংবা এ ধরনের কোনো লেভেলের কাউকে নিতে গেলে অনেক সময় লাগে। সেখানে কি দাঁড়াচ্ছে? সেখানে দেখা যাচ্ছে আপনি ধাম করে তাকে কি এটা ওনার মানে শরীরে বিএনপির বা আওয়ামী লীগের বা জামাতের মানে ছোঁয়া আছে, তো ছোঁয়া থাকলেই হবে না। কারণ আপনি কি করবেন? আপনি এই 20 কোটি লোকের কি সবাইকে আপনি ছোঁয়া আছে বলে বলে ফেলে দিবেন? এই মানে 4-5 কোটি লোককে কি আপনি বঙ্গোপসাগরে ফেলে দিতে পারবেন? একটা পরিবর্তনের পরেই ট্যাগিং কালচারের কেন পরিবর্তন হলো না? না, এটাই তো সবচেয়ে দুঃখজনক। এই ট্যাগিং কালচারটাই কিন্তু সবচেয়ে ক্ষতিকর। আমি যে কথাটা বারবার বলছি, আপনি সেই লোকটাকে সুযোগ দেন, দেখবেন যে সে হয়তো বাধ্য হয়ে স্বৈরাচারের বা অন্য কারো লেজুবৃত্তি করেছিল, অথবা সমর্থন করেছে, অথবা তাদের কিছু কাজ করেছে। তাকে আপনি সুযোগ দেন, দেখবেন সেই নিউট্রালি সবচেয়ে ভালো সার্ভিস দেবে আপনাকে। এই ট্যাগিংটা খুব ক্ষতিকর। ট্যাগিং করে কি করছেন? আজকে 1 লাখ লোককে ট্যাগ করে দিচ্ছেন, আবার এই সরকার পরিবর্তন হলো, আর এক সরকার আসলো, তারা এসে আবার 1 লাখ 2 লাখ লোককে ট্যাগিং করে দিচ্ছে। তো ট্যাগিং করে কি হবে? তারপরে তো এমন হবে যে হোয়াট ইজ ইউর নেম, আমি ভাত খাই না, তার উত্তর দেবে যে আমি ভাত খাই না। এরকম হয়ে যাবে। একে তো আমাদের সবগুলো ইনস্টিটিউশনকে শেষ করে দেওয়া হয়েছে, মানে চিকিৎসা বলেন, শিক্ষা বলেন, সাংবাদিকতা বলেন, সবগুলো ইনস্টিটিউশনকে শেষ করে দেওয়া হয়েছে। পড়াশোনা তো একেবারে গোল্লায় গেছে। এরপরেও যদি আমরা আরও এগুলো ফার্দার বাড়তে দেই, তাহলে তো দেখবেন যে কোনো কোয়ালিফাইড কেউ থাকবে না, একটা শুদ্ধভাবে একটা চিঠি লিখতে পারবে না। যে কারণে আপনি দেখবেন যে এখন যে প্রজ্ঞাপনগুলো যায়, এই প্রজ্ঞাপনের ভেতরে প্রচুর প্রচুর ভুল থাকে, যেটা থাকা উচিত না। একটা আকার, একটা মানে কমাও ভুল যাওয়া উচিত না, কিন্তু যাচ্ছে। কারণ একটাই, আমরা ইন কোর্স অফ টাইম আমরা এমনভাবে আমাদের সব কিছুকে এমন জায়গায় নিয়ে গেছি যে এখন এটাই স্বাভাবিক। ধন্যবাদ জানাচ্ছি কাজী রওনাক হোসেন। সোহরাব হাসান, যে প্রশ্নটি আগের অংশে আপনার কাছেও রেখেছিলাম, যে আসলে কারা নারীদের অগ্রগতিকে দমন করার অপপ্রয়াস চালাচ্ছে, সেই সঙ্গে একটু যুক্ত করি, আমরা পরিবর্তনের কথা বলি, আমরা ভিন্ন মত পথকে কতটা সমর্থন করতে পারছি? আসলে আইন দিয়ে তো সবকিছু করা যায় না। আবার মানুষই আইন করে রাষ্ট্রকে একটা সঠিক গন্তব্যে নিয়ে যাওয়ার জন্যে। আপনি যে বলছেন যে এই যে কারা নারীর ক্ষমতায়ন, নারীর কর্মস্পৃহা, নারীর কি বলে তার যে অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চায় কেন? যারা এই অগ্রযাত্রাকে পছন্দ করে না, যারা এই অগ্রযাত্রা চায় না, অর্থাৎ পুরুষ আধিপত্য যারা বিস্তার করতে চায়, সেটা ধর্মের নামে আবার পুরুষতন্ত্রের নামেও। তো ধর্মটা হচ্ছে সবচেয়ে সহজ অস্ত্র হিসেবে ব্যবহার করা, যেটা ধর্মবিরোধী। এটি ইসলামে নাই, এটি অমুক ধর্মে নেই। হ্যাঁ, দেখুন সম্প্রতি যে কতগুলো ঘটনা ঘটলো, এবং আরও একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম, এর সত্য মিথ্যা জানি না, যে আমাদের ধর্ম উপদেষ্টা তিনি তার একটি প্রোগ্রামে বলছেন এখানে নারী রিপোর্টার যাতে না আসে। তিনি তো বাংলাদেশের যে সংবিধান, সেই সংবিধানকে রক্ষা করবেন বলে, সমুন্নত রাখবেন বলে শপথ নিয়েছেন। এটি যদি হয়ে থাকে খুবই দুঃখজনক। সরকারের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা পাইনি। এখন সত্যের কি বলে প্রগতি এবং পশ্চাৎপদতার লড়াই তো বিশ্বের মানে সব দেশেই আছে এবং বহু যুগ থেকে চলে আসছে, এবং পশ্চাৎপদতাকে পিছনে ফেলেই কিন্তু প্রগতি এগিয়ে যায়। আজকে যেটা 20 বছর আগে যেটা প্রগতি ছিল সেটা আজকে নাও থাকতে পারে, আবার আজকে যেটা প্রগতি বলি তার চেয়ে হয়তো পৃথিবী অনেক আগে। আপনি দেখুন সৌদি আরব এখন যে জনজীবন, এখন যে তাদের সংস্কৃতি, এটি কি ভাবা গেছে 20 বছর আগেও? সুতরাং এসব দেশ সামনে এগোচ্ছে, তারা বুঝতে পারছে যে জনগণের একটি অংশকে ঘরে আবদ্ধ রেখে কোনো জাতি এগোতে পারে না। আপনি দেখুন পশ্চিমের কথা বাদ দিয়ে পূর্ব ইউরোপীয় দেশগুলো দেখেন, সেখানে
এই দেশগুলো অগ্রগতির প্রধান 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 শক্তি প্রধান শক্তি হচ্ছে নারী। আপনি ঘরে দেখবেন, বাইরে, কর্মক্ষেত্রে, প্রশাসনে, এমনকি মাঠেও, মাঠে মানে এই মানে কৃষিকাজে যারা নিয়োজিত, হাট বাজারে তো তাদেরই নিয়ন্ত্রণ। তা আমরা নারীর ক্ষমতায়নটা যে কোনোভাবে রুদ্ধ করতে চাই, নারীকে সামনে আসতে দিতে চাই না। আপনি এত কিছু আলোচনা হচ্ছে, এবং দেখুন এই যে এত বড় ছাত্র গণ অভ্যুত্থান হলো, যার সূচনা করলেন নারীরাই মধ্যরাতে। মধ্যরাতে যে নারীদের ভূমিকা অনেকাংশে উপেক্ষিত। আচ্ছা, তারপরে আসার পর আমরা কজন নারীকে পাই? সবখানেই তো দেখি ছেলেদের মানে পুরুষদের আধিপত্য। আপনি এবং এতগুলো কমিশন হলো, সেখানে নারী খুবই কম। আপনি রাষ্ট্রীয় বলেন, প্রশাসন বলেন, এত কিছু, এখনো কিন্তু নারীর উপস্থিতি মানে সন্তোষজনক নয়। তার যেখানে আপনি সংখ্যা দিয়ে তাকে দমিয়ে রাখছেন, অর্থাৎ আপনি বাড়তে দিচ্ছেন না। রাজনৈতিক দলগুলোর দায়িত্ব ছিল, যেটি রাজনৈতিক দল বিধিতে যেটি করা হয়েছিল, যে যদি প্রত্যেক রাজনৈতিক দল 2020-এর মধ্যে 1/3 নারী সদস্য প্রতিটি স্তরে, একেবারে তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত তাদের নিশ্চিত করবে নারীর সদস্য সংখ্যা। কোনো দল পারেনি, পরবর্তীকালে এটি অনির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এখন আর 2020 সাল নেই, এখন কবে পারবে কেউ জানি না। রাজনীতিতে, রাজনৈতিক দলগুলোতে বিশেষ করে 1/3 যে নারীদের আমরা উপস্থিতির কথা বলি, সেটা আমরা বাস্তবায়ন কতটুকু দেখি? যে দুটি দল নারী নেতৃত্ব দিয়েছেন, সেই দুটি দলও কিন্তু রাজনৈতিক দল হিসেবে পুরুষতান্ত্রিকতা ধারণ করে আছে। সুতরাং নারীর পুরুষতান্ত্রিক এই রাজনৈতিক বলয়ে আমরা আবার শুনছি যে সংরক্ষিত নারী আসনের ব্যাপারেও একটা পরিবর্তন আসতে যাচ্ছে। সে বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? আমি সেই আলোচনায় ফিরতে চাই, আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, দেশ সন্ধ্যার এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচনায়। সোহরাব হাসান, যে আলোচনায় আমরা ছিলাম, পুরুষতান্ত্রিক এই রাজনৈতিক বলয়ে সংরক্ষিত নারী আসনের পরিবর্তে 100 আসনে নারীদের সরাসরি ভোটের বিষয়ে প্রস্তাব করা হয়েছে। কিন্তু আপনিই বলছিলেন, যেখানে রাজনৈতিক দলগুলো 1/3 নারী সদস্য এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি, এই বাস্তবতায় দাঁড়িয়ে আসলে এটি কতটুকু বাস্তবায়নযোগ্য? না, বাস্তবতা পরিবর্তন করাও কিন্তু মানুষের দায়িত্ব, রাজনৈতিক দলগুলোর দায়িত্ব, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর। তারাই রাষ্ট্র পরিচালনা করবে। এখন আমরা সব ক্ষেত্রেই যদি বাস্তবতা ধরে নেই, একসময় তো বিশ্ববিদ্যালয় পর্যায়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ছিলেন লীলা নাগ, একজন নারী, যখন ঢাকা বিশ্ববিদ্যালয় শুরু হয়। এখন তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় অর্ধেক বা তার কাছাকাছি নারী। সুতরাং এই পরিবর্তনটা কিন্তু সমাজকেই করতে হবে। আর আমরা এত রাষ্ট্রের পরিবর্তনের কথা বলছি, রাষ্ট্রের সংস্কারের কথা বলছি, কিন্তু সমাজকে সামাজিক সংস্কারের কথা বলছি না। আমাদের পরিবারে গণতন্ত্র আছে, আমাদের পরিবারেও গণতন্ত্র নেই। আমাদের পরিবার চলে বয়োজ্যেষ্ঠ পুরুষ সদস্যের নির্দেশে বা তার কথায়, তার চাওয়াই কিন্তু পরিবার নির্ধারিত হয়। তা ছেলে কোথায় পড়বে, মেয়ে কোথায় পড়বে, কার ছেলের বিয়ে কোথায় হবে, মেয়ের বিয়ে কোথায় হবে, যদি তারা নিজে বিয়ে না করে। একটা সামাজিক জাগরণ দরকার। আমরা রাষ্ট্র নিয়ে এত ভাঙচুর, এত কিছু বলি, এত দল, এত পরিবর্তন হয়, এত গণ অভ্যুত্থান হয়, কিন্তু সামাজিক জাগরণটা হয়নি। সামাজিক জাগরণ যদি বাঙালি সমাজে, যেটি বলেন যে 19 শতকে হয়েছিল রামমোহন বিদ্যাসাগরের নেতৃত্বে, পরবর্তীকালে ধারাবাহিকতা চলেছে। আরেকটি হয়েছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে বুদ্ধির মুক্তি আন্দোলন, যেখানে এক ধরনের মুক্ত চিন্তার কথা যাচ্ছে। আমরা রাজনীতিতে বলবো নারী পুরুষের সমতা, আবার আমরা সমাজে, ঘরে, বাইরে সবসময় নারীকে হেয় করার চেষ্টা করব, অসম্মান করার চেষ্টা করব। আপনি যে বলছেন যে এটি হচ্ছে সমতার দিকে, সমতার লক্ষ্যে যাওয়ার জন্য একটি ধাপ। এই যে 100 সংরক্ষিত বলি বা 100 আলাদা করে 100 নারী আসন নির্দিষ্ট যেহেতু সরাসরি ভোটে তাদের আসার সম্ভাবনা কম, সেক্ষেত্রে 100 আসন
নির্ধারণ করে দেওয়া যে এই 100 আসনে নারীরাই প্রতিদ্বন্দ্বিতা করবে। আবার সেখানকার পুরুষরা ভাবতে পারে আমরা প্রতিদ্বন্দ্বিতা থেকে বঞ্চিত হব, তারা যাতে বঞ্চিত না হয় পরের নির্বাচনে হয়তো অন্য 100 আসন নির্ধারণ করা যায়। এটি মহিলা পরিষদ সহ আরও অনেকের এ ধরনের প্রস্তাব ছিল। সংবিধান কমিশন বা নির্বাচন কমিশন যদি এটা গ্রহণ করে থাকে খুব ভালো। এখন এটি তৈরি করা আমাদের যে কোনো রাজনৈতিক দলের যে কমিটি, সেই কমিটির যদি কমিটির তালিকা দেখেন, তাই তালিকায় দেখা যাবে যে সবার শেষে যেমন 100তে কি বলে যে ধরেন 21 সদস্যের কমিটি, শেষে 2টা নাম থাকবে নারীর, এবং তাও হবে কোনো পুরুষ নেতার স্ত্রী অথবা কন্যা। তো এই বৃত্ত থেকে বেরিয়ে আসা, অর্থাৎ আমরা বিশ্ববিদ্যালয়ে এই 2 রাজনৈতিক দল 34 বছর রাষ্ট্র চালিয়েছে, তো তারা সবচেয়ে অপরাধ করেছে সেটা হচ্ছে যে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে দিয়ে এখন পর্যন্ত বা ধরেন কিছুদিন আগ পর্যন্ত যারা বাংলাদেশের রাজনীতিতে নেতৃত্ব দিয়েছিলেন তারা কিন্তু ছাত্র সংসদ থেকে উঠে আসা মানুষ, সেই নারী পুরুষ। তাই আমরা ছাত্র সংসদ নেতৃত্ব যে তৈরি হবে কি করে, আপনি একজনকে বসিয়ে দিলেন মন্ত্রীর চেয়ারে বা সংসদ সদস্য বানালেন, তিনি যে প্রস্তাব কিভাবে পাশ করবেন, তিনি ধন্যবাদ প্রস্তাব কীভাবে এটাও জানেন না। প্রতিটি ক্ষেত্রে তো শিক্ষার প্রয়োজন। আমাদের রাজনীতিকরা শিক্ষা গ্রহণ করেন না, ইতিহাসের শিক্ষা তো নেনই না, কিন্তু মৌলিক যে শিক্ষা নেওয়া উচিত। এখন যে যদি এটি গৃহীত হয়, রাজনৈতিক দলগুলোকেই কিন্তু একমত হতে হবে যে এই নারীর জন্যে আপাতত এটি দীর্ঘস্থায়ী হওয়ার কথা না। ভারতে এ নিয়ে বিতর্ক হয়েছে, শেষ পর্যন্ত কিন্তু এটি ভারত এই যে নারীর জন্য সংরক্ষিত আসন এটি করতে পারেনি। যদিও সেখানেও সোনিয়া গান্ধী যিনি কংগ্রেসের নেতৃত্ব দিয়েছিলেন, ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন, কংগ্রেসের নেতৃত্ব দিয়েছিলেন, তারপরও সেখানেও কিন্তু এই সামাজিক বৈষম্যটা আছে নারী। আমরা চাই যে বৈষম্য দূর করতে, আমরা একটা বৈষম্য বিরোধী আন্দোলনে সফল আন্দোলন। এরপর তো আমরা চাইবো, আর যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে আপনি দেখেছেন যে নারী সদস্য যেরকম আছে, পুরুষ সদস্য তারা কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। কিন্তু এখন যদি তাদের অনুপস্থিতি দেখি, মানে প্রশাসনে অন্য ক্ষেত্রে বা নীতি নির্ধারণে কোনো ক্ষেত্রেই কিন্তু তাদের অনুপস্থিতি কাম্য নয়, বরং তাদের সমান তালে যাতে তারা চলতে পারে, তার অধিকারটা যদি নিশ্চিত করতে পারে। আমাদের সংবিধানে যেটা আছে, কোনো বিষয়ে নারী পুরুষের বৈষম্য করা যাবে না। সেখানে আমার প্রশ্ন কাজী রওনাক হোসেন, আমরা দেখলাম যে আন্দোলন গণঅভ্যুত্থানে কাঁধে কাঁধ মিলিয়ে ছাত্রদের সাথে ছাত্রীরা অবস্থান করেছে, আন্দোলন করেছে, তারা বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছে। সেই জায়গা থেকে এখন আমরা দেখছি যে নারীরা অনেকটাই উধাও। কেন? এখানে আসলে যেটা তো মানে সৌরভ ভাই তো ডিটেলসই বললো, আর আমাদের যে জিনিসটা বুঝতে হবে যে আমাদের নারীরা কিন্তু ধরেন চায়না বা অন্য কোনো দেশের মতন ওরিয়েন্টেড না। তারা কিন্তু স্কুলে বা কলেজে এই সমস্ত বিষয়ে শিক্ষা প্রাপ্ত না। যে জিনিসটা আছে যে মানে আপনি পড়াশোনার পাশাপাশি আপনার একাডেমিক, মিলিটারি ট্রেনিং ইত্যাদি ইত্যাদি নিতে হয়। তো এখন ওরা তো ছিল স্টুডেন্টরা এসেছিল, আন্দোলন করেছে, আন্দোলনে তারা একটা ফল হয়েছে, তারা ফিরে যাচ্ছে। কিন্তু যদি আমরা মনে করি যে এটা তাদের দূরে সরে যাওয়া, অথবা তাদেরকে যদি আমরা আবার ক্ষমতার কাছাকাছি নিতে চাই, তাহলে কিন্তু এটা অনেক বড় ঝামেলা হয়ে যাবে। যেটা অলরেডি যে 2জন উপদেষ্টা নেওয়া হয়েছে তাদের নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে, এবং মূল কারণটাই হচ্ছে যে ছাত্রদের মূল কাজ যেটা পড়াশোনা, তাদের সেখানে যাওয়া উচিত, এবং তারা একটা ওয়াচডগ হিসাবে, পাওয়ারফুল ওয়াচডগ হিসাবে এই সরকারকে নিয়ন্ত্রণ করবে। সরকারের বিভিন্ন ভুল স্টেপগুলোকে, ভুল পদক্ষেপগুলোকে তারা স্মরণ করিয়ে দিবে, তারা মানে অ্যালার্ট করবে যে না আপনারা এটা করবেন না। আপনি ওয়াচডগের ভূমিকা পালনের কথা বলছিলেন, কিন্তু ইতিমধ্যে কিন্তু ছাত্ররা ঘোষণা দিয়েছে যে তাদের ফেব্রুয়ারির মধ্যে নতুন রাজনৈতিক দল আসছে। তার মানেই হচ্ছে তাদের ভেতরেও ক্ষমতার লিপ্সা বলেন, সেটা আকাঙ্ক্ষা বলেন, সেটা এসে গেছে, এবং এটাই হলো সবচেয়ে ক্ষতিকর। তারা একটা পর্যায়ে যে তারপরে যদি ক্ষমতায় আসে আমার কোনো আপত্তি নাই, দে আর মোস্ট ওয়েলকাম। কিন্তু
আপনি পড়াশোনা শেষ না করে এখন হলে খেতেন হলো গঙ্গার জল ডাল ইউনিভার্সিটি হলে, আর এখন আপনি সোনারগাঁ শেরাটনে খাচ্ছেন, এবং তাও আবার সবার সাথে না, আলাদা করে খাচ্ছেন। এই জিনিসগুলো চলে আসে। তার মানে কিন্তু আবারও সেই যে কথাটা আমি আপনাকে বললাম, যে এতে যেটা হবে, যত বিলম্বিত হবে এই ইলেকশন, যত প্রলম্বিত হবে, বিলম্বিত হবে, ততই কিন্তু এই জিনিসগুলো বাড়বে। জনাব রওনাক হোসেন, শুধুই কি ছাত্রদের ক্ষমতার আকাঙ্ক্ষা থেকে নতুন রাজনৈতিক দল গঠনের চেষ্টা, নাকি বিগত চিরাচরিত যে রাজনীতির সংস্কৃতি দেখেছে সেই ধারা পরিবর্তন করতে তারা উদ্গ্রীব? ধারা পরিবর্তন করতে যদি আপনি বলেন যে তারা খুব উদ্গ্রীব, তা কিন্তু না। কারণ তারাও দেখবেন কোনো না কোনোভাবে কোনো না কোনো দলেরই সমর্থক, বা ছাত্র দল, ছাত্র লীগ, ছাত্র শিবির, এরা সবাই কিন্তু এক একটা বড় দলের মানে কি বলবো যে ফলোয়ার, বা তাদের ছাত্র উইং, স্টুডেন্টস উইং তাদের। তো সেখানে আপনি কিভাবে বলবেন যে এরা আকাঙ্ক্ষার জন্য না, এরা মানে একেবারে নিবেদিত প্রাণ হয়ে দেশের উন্নয়নে ঝাঁপিয়ে পড়ছে? ধন্যবাদ জানাচ্ছি আপনাকে সোহরাব হাসান। দু এক লাইনে আপনার মন্তব্য জানতে চাই, এই ক্ষমতাই কি আমাদের রাজনীতির একমাত্র উৎস কিনা? না, রৌনক ভাইয়ের সাথে একটু দ্বিমত করি। ছাত্ররা নেতৃত্ব দিতে পারবে না বা তারা রাজনীতি করতে পারবে না তা নয়, অবশ্যই করতে পারবে। তবে যারা এখনো ছাত্র আছে তাদের ছাত্র রাজনীতির মধ্যেই থাকা উচিত, যেমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এখন নাগরিক কমিটি যারা উদ্যোগ নিয়েছে তারা কিন্তু তাদের ছাত্রত্ব শেষ হয়েছে। তারা এখন আবার তারা আন্দোলন করে আসছে শেরাটনে, তারা আন্দোলন করে এই শেরাটনে খাওয়ার সুবিধাটা বৃদ্ধদের দিবে, প্রবীণদের দিবে। সেটাও এই বিভাজনও না করা। কথা হচ্ছে যে প্রশ্নটা আসছে ছাত্র নেতৃত্ব, ভবিষ্যৎ নেতৃত্বের ক্ষেত্রে, ভবিষ্যৎ রাজনৈতিক দলের ক্ষেত্রে তারা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পাচ্ছে কিনা, আমি মনে করি এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে স্পষ্ট ব্যাখ্যা করা উচিত যে সরকারের থেকে কেউ রাজনৈতিক দল করবে না, এবং উপদেষ্টাদের পক্ষ থেকেও, অর্থাৎ যাদের সম্পর্কে এই প্রশ্নটি এসেছে তাদের নিজেদের রাজনৈতিক দলে যোগদান করলে তখন পদত্যাগ করবেন। কখন পদত্যাগ করলে আসলে বিশ্বাসযোগ্য হবে? খুব ভালো প্রস্তাব, কিন্তু আমরা যেটা চাই এটা এই যে প্রবীণ নবীনের এই সংঘাতও তৈরি করা দরকার নাই। আর নতুন দল আর পুরানো দলের আমরা কোন লক্ষ্যে যেতে চাই? আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। গণতন্ত্রের জন্য নির্বাচন জরুরি, কারণ সংসদে ঠিক করবে আমরা যে কাঠামো তৈরি। এখন যদি আমরা সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করি, সংসদ ঠিক করবে রাষ্ট্র ঠিক কীভাবে পরিচালিত হবে, নির্বাহী বিভাগের কী দায়িত্ব থাকবে, বিচার বিভাগের কী দায়িত্ব থাকবে, আইনসভার কী দায়িত্ব থাকবে, এবং অনেকগুলো সংস্কার প্রস্তাব এসেছে। এটি নিয়ে আলোচনা করা উচিত যত দ্রুত সম্ভব। কারণ আলোচনা যত বিলম্বিত হচ্ছে মানুষের অসন্তোষ বাড়ছে, মানুষের সংশয় সন্দেহ বাড়ছে। আর যে কারণে আপনি দেখবেন যে বিএনপির নেতাদের মধ্যে এক ধরনের প্রশ্ন জেগেছে, এক ধরনের সন্দেহ জেগেছে যে আদৌ নির্বাচন হবে কিনা, বা নির্বাচন হলে কবে। এই অন্তর্বর্তী সরকার কিন্তু অন্তর্বর্তী কথার অর্থ কি? যে সরকার চলে গেছে, অথবা আমরা আন্দোলনের মধ্য দিয়ে বিদায় দিয়েছি, আর ভবিষ্যতে যে সরকার আসবে এর মধ্যবর্তী। তাই মধ্যবর্তী সরকারের মেয়াদ তো 3 বছর 5 বছর হতে পারে না। মধ্যবর্তী সরকারের মেয়াদ ততটুকুই হওয়া দরকার, একটি সুষ্ঠু নির্বাচন এবং দেশকে গণতান্ত্রিক ধারায় নিয়ে যাওয়ার জন্য যে সময়টি প্রয়োজন সেই সময়টি নেওয়া। ধন্যবাদ জানাচ্ছি সোহরাব হাসান, ধন্যবাদ জানাচ্ছি কাজী রওনাক হোসেন আপনাকেও। দর্শক, এখানেই শেষ করছি দেশবন্ধুর আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।